আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে চলে আসছি আমাদের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়নের নিঝাল গ্রামে। দর্শক, এই গ্রামে এর আগেও একবার এসেছিলাম একজন উদ্যমী কৃষি উদ্যোক্তা সুমন ভাইয়ের গল্প জানতে। তো তিনি মূলত অ্যাগ্রো ফার্ম করেন, তার গবাদি পশু পালন রয়েছে। এর পাশাপাশি কৃষিতে নতুন কিছু করার লক্ষ্যে এই বছরে তিনি ৪৫% জমিতে একই সাথে দুটি ফসল চাষ করছেন। অলরেডি আপনারা বুঝতেই পারছেন যে আমি কি নিয়ে কথা বলবো। এই যে পেঁপে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে টপ লেডি। এটি পরিপক্ক হলে পেকে খাওয়ার জন্য মিষ্টি পেঁপে হয়, এটি চাষ করছেন। এর নিচের জমিটাকে তিনি কাজে লাগিয়েছেন আদা চাষের জন্য। তিনি এই ৪৫% জমিতে প্রায় ৩২৫০ পিস বস্তা করেছেন এবং এখানে তিনি আদা লাগিয়েছেন। আপনারা জানেন যে আদা একটি মশলা জাতীয় ফসল, একটু ছায়াযুক্ত জায়গা হলে খুবই ভালো হয়। সেই ছায়ার জন্যই তিনি উপরে পেঁপে লাগিয়েছেন, নিচে হচ্ছে আদা করছেন এবং মাশাআল্লাহ খুবই সুন্দর গাছের গ্রোথ দেখা যাচ্ছে। আশা করা যায় যে তার যে লক্ষ্য, তিনি হয়তো সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। তো আমরা বিগত সময়ে আপনাদেরকে আদা চাষের প্রতিবেদন দেখিয়েছি। আজকে আমরা সুমন ভাইয়ের সাথে কথা বলে আদা চাষ এবং সাথী ফসল হিসেবে পেঁপে চাষের গল্প জানবো। সেই সাথে বস্তায় আদা চাষ করতে এসে তাকে কি কি জানতে হয়েছে, কি কি করেছে, কি কি স্প্রে থাকে, এখন পর্যন্ত কি যত্ন নিচ্ছে, এইসব বিষয়ে জানবো এবং এই আদা চাষ আমাদের দেশের জন্য লাভজনক হবে কিনা এইসব বিষয়ে জানবো। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবে। চলুন শুরু করা যাক। সুমন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। খুবই ভালো লাগতেছে যে একই জমিতে দুটি ফসল একই সাথে। জমিটা দীর্ঘদিনের পরিত্যক্ত, তো এটা মনে করছিলাম যে এটাতে দেখি কিছু করা যায় কিনা। তো অনেকের পরামর্শ দিল, আমি কৃষিতে অবশ্য এভাবে আসিনি, পরামর্শ শুনে আমি আদাটা চিন্তা করলাম। সেই আদাটা চিন্তা করতে গিয়ে আমি পেঁপেটা লাগাইছি ছায়া দেওয়ার জন্য। না, আমার মূল ফসল হলো আদা, সাথী ফসল হিসাবে আমি পেঁপে লাগাইছি। কিন্তু পেঁপে তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। হ্যাঁ মাশাআল্লাহ, সাথী ফসল পেঁপে অসাধারণ ফলন। কি জাত এটা? এটা হলো টপ লেডি। টপ লেডি। এটা কিসের জন্য করছেন আপনি? পাকার জন্য। আমি চিন্তা করছিলাম যে যখন কাঁচার দাম যাবে তখন কাঁচা হিসেবে বিক্রি করে দেবো, যখন কাঁচার দাম কমে যাবে তখন পাকার জন্য রেখে দেবো। গাছের বয়স কতদিন? ৩.৫ মাসের মতো হবে। একটা গাছে তো কম বেশি ভালো ফল আসছে আলহামদুলিল্লাহ, বলা চলে ভালো ফলন আসছে। আদারও যে ফলন দেখতে পাচ্ছি খুবই ভালো। কতগুলো বস্তা আছে এখানে? এখানে আসলে ৩২৫০টা ব্যাগ আছে। এই মাটিটা তো আমি দেখতেছি একবারে লাল মাটি, তার মানে কি এটা ভরাট করছেন নাকি এই জায়গাটা? জি ভাই, এটা বিল কেটে মানে পুকুর কেটে, হ্যাঁ, এটা মাটিটা আমি ভরাট করছিলাম অন্য একটা প্রতিষ্ঠান করার জন্য। আমার প্ল্যান ছিল হলো সিমেন্টের ব্লক কারখানা তৈরি করা। এই গাছের গোড়া আমি দেখতে পাচ্ছি লাল মাটি একবারে, কিন্তু এর মাঝেও এত সুন্দর পেঁপে ধরছে গাছে, গাছের গ্রোথও খুবই ভালো। এটা কিভাবে সম্ভব হলো? অনেকেই আমাকে ভয় দেখাইছিল যে এখানে ফসল হবে না, কিন্তু এইটাইতেই ভালো ফসল হচ্ছে। এখানে আমি গোবর সার ইউজ করছি প্রতি গর্তে প্রায় 15 কেজি করে, একটা করে পেঁপের গাছ, একটা করে গর্তে। গোবর সারটাতে আমি প্রাধান্য দিছি বেশি। আমি মাটি কিনছি 18 টলি, কিন্তু গোবর সার কিনছি আবার 23 টলি। তার মানে টলিগুলো এর নিচে গর্তে মাটি এবং গোবর সার পর্যাপ্ত দেওয়া আছে? হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণে। আচ্ছা দর্শক, এই যে লাল মাটির মধ্যে পেঁপে দেখতে পাচ্ছেন গাছের এখান থেকে শুরু করে উপর পর্যন্ত, এই গাছগুলো তো মনে হয় 2 বছর 3 বছর ফল দেবে, তাই না? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আদার ফলন খুবই ভালো দেখতে পাচ্ছি এবং পাশ দিয়ে খুবই গ্রোথ, চোখ অনেক বাইর হয়েছে। এটা কোন জাতের আদা ছিল? এটা থাইল্যান্ড বলে আমাদের এদিকে। আপনাদের এদিকে তো মিঠাপুকুরে প্রচুর বিভিন্ন ধরনের ফসল চাষ হয়। জি, আমরা যতটুকু জানি যে আপনি একজন গবাদি পশুর খামারি। এর আগে আপনার এখানে আসছিলাম, গরু লালন পালন করেন, এর পাশাপাশি অন্য বিজনেসও রয়েছে। কিন্তু এই যে কৃষিতে ভিন্ন উদ্যোগ, বস্তায় আদা চাষ, পাশাপাশি এই একই জমিতে দুইটি ফসল, পেঁপে চাষ করতেছেন, নিচে আদা চাষ হচ্ছে, এই ধরনের আইডিয়াটা কীভাবে মাথায় আসলো? মিঠাপুকুরে এই সবজি উৎপাদনটা অনেক বেশি হয়, আপনি যেটা বললেন। তো আমি অনেকেই হয়তো একটা জমিতে একটাই ফসল করে, আমার চিন্তা ভাবনা হলো একটা জমিতে কিভাবে দুইটা উৎপাদন করা যায়। আমার এখানে আমি 3টে প্ল্যান করছি। হ্যাঁ, আদার উপর দিয়ে যে জায়গাগুলো একটু পেঁপের গাছ মানে হয় নাই, সেই জায়গাগুলো আবার জাঙ্গিয়ে দিচ্ছি, সেখানে আবার লাউ করছি। তাই লাউয়ের গাছও ইনশাল্লাহ হয়ে উঠতেছে। এই চিন্তা ভাবনা থেকে এটা করা। আবার রাস্তার পাশে অনেকে হয়তো দেখে আমাকে উদ্বুদ্ধ হবে
অনেকেই আমাকে এ পর্যন্ত এই রাস্তার আশেপাশে যতগুলো দোকানদার আছে এদেরকে খুব ডিস্টার্ব করে। ওরা ডিস্টার্ব বলতে কি, ওরা ওদের কাছে জানতে চায় যে এই ভাইটা কে, নাম্বারটা দেন, তাদের কাছ থেকে একটু পরামর্শ নেই তার কাছ থেকে। যদি ওদেরকে আমি একটু পরামর্শ দিতে পারি তো আমার খুব ভালো লাগে। আচ্ছা, আপনাদের এই মিঠাপুকুরে অন্যান্য সবজির সাথে আদাও তো অনেকে জমিতে চাষ করে, হ্যাঁ, কিন্তু ভিন্নভাবে বস্তায় আদা চাষের পরিকল্পনা কেন? এইটা কারণটা হলো এই জমিটা আমার পরিত্যক্ত একটা জমি, হ্যাঁ, প্রায় 5 বছর ধরে পড়ে আছে। যখন দেখলাম যে অনেকেই বস্তায় আদা চাষ করতেছে, আমিও ওদের কাছ থেকে উদ্বুদ্ধ হলাম যে দেখি আমিও এখানে কিছু পারি কিনা। জি। সেই উদ্যোগ থেকেই আমার এই আদা চাষ, সাথী ফসল হিসেবে পেঁপে চাষ। আচ্ছা, এর আগে তো কখনো করেন না, এর আগে আমি কখনো কৃষিতে আসিনি, এটাই আমার প্রথম। তথ্যগুলো পেলেন কিভাবে, জানলেন কোথা থেকে আসলে কিভাবে চাষ করতে হয়, এখানে কি কি অনেক মিডিয়া হয়তো যুক্ত করতে হয়, হ্যাঁ, সেসব বিষয়? আমি আসলে এর মাধ্যম হিসাবে নিয়েছি মিডিয়াকে। মিডিয়া ছাড়া কারো হেল্প পাইনি। আমি যতটুকু করেছি আমি নিজের জ্ঞান থেকে মিডিয়ার হেল্প নিয়েই কাজটা করেছি। আচ্ছা, ব্যক্তিগতভাবে অনেকের কাছে চাইছিলাম হেল্প, যেহেতু আমি জানি না আজ পর্যন্ত একটা পোকা আমি চিনি না যে এই পোকাটা কি, এই রোগটা কি হতে পারে, এই রোগটার জন্য কি ওষুধ দিতে হতে পারে, আমি এটা জানি না। না জানাতে আমি মিডিয়ার হেল্প পাইছি শুধু, আল্লাহর রহমতে মিডিয়ার হেল্প থেকে আমার এত দূরে আসা। যাই হোক, পেঁপের বিষয়টা জানবো। আদার শুরু থেকে আপনাকে কি কি তথ্য সংগ্রহ করতে হয়েছে, এবং যখন আপনি বীজ কিনলেন তার পরবর্তীতে লাগালেন, মাটিটা কীভাবে প্রস্তুত করলেন, বস্তাপতি কতটুক মাটি দিলেন, এইসব বিষয়ে যদি একটু শুরুর দিক থেকে বলেন। এটা আসলে খুব অনেক চিন্তা ভাবনা করে আমি কাজটা করছি। আচ্ছা, যেহেতু আমি একটা চ্যালেঞ্জ নিছি, এটা বলা চলে। এই মাটিটা খুব খারাপ, আর বস্তায় আদা হওয়াটা এটাও বর্তমান অনেকটাই চ্যালেঞ্জ। মাটিতে ডলসুন দিয়েছিলাম, গোবর সার দিয়েছিলাম, আর ছাই দিয়েছিলাম, আর সাথে পুরাটন দিয়েছিলাম, দিয়ে মাটিটা রেখে দিয়েছিলাম দীর্ঘদিন বলতে মিনিমাম 40 দিন হবে। তারপরে আদা নিয়ে আসছি, আদা সংগ্রহ করছি, আদা রেখে আবার আদাটাকে এই অঙ্কুরোদ্গমন করছি। তারপর সেখান থেকে আবার মাটিটা যখন আমি বস্তায় আদা করব, তখন বস্তা সংগ্রহ করার পর আমি রাসায়নিক সার কিছু দিয়েছিলাম, বস্তাটায় রেখে দিয়েছিলাম। সেখানে আবার 4-5 দিন পরে আমি আদাটা কাটছি। আচ্ছা, এই জমিটা কত শতাংশ? জমিটা 45 শতাংশ আছে। তার বিশাল জায়গা। তো এখানে কি পরিমাণ বস্তায় আদা আছে? এটা 3250 ব্যাগ আদা আছে আমার। পেঁপের গাছ কতগুলো আছে? পেঁপের গাছ আছে 370টা। পেঁপেটাও আর একটা চ্যালেঞ্জের বিষয় ছিল। বেশি যেটা খরচ হয়েছে আমার পেঁপেতে হয়েছে, তার কারণ এই মাটিটা খুব খারাপ ছিল, একটা বিলের মাটি। এই মাটিটা আবার এই প্রতি গর্তেই অনেক মাটি দিতে হয়েছে। গর্তটা মিনিমাম 2 ফুট ছিল গভীর, আবার চারপাশে আবার 2.5 ফিট প্রস্থ ছিল। এই গর্তটা পুরো আমি অন্য মাটি দিয়ে পূরণ করছি। সেখানে বালুও এখান থেকে চলে আসছে, তো পূরণ করে তারপরে ওখানে গোবর সার দিয়েছিলাম, তারপরে কীটনাশক কিছু প্রয়োগ করে রেখেছিলাম। তারপরে এই পেঁপের গাছটা আমি রোপণ করেছি। কোনটা আগে লাগিয়েছেন, আদা না পেঁপে? আমরা আগে আমি পেঁপে লাগাইছি, তার কারণ ছায়া দরকার পেঁপে আদার গাছে, সেজন্য আগে পেঁপেটাকে বড় করে নিয়েছিলাম, তারপরে আদার গাছ দিয়েছি। এটা তো অনেক খরচ হয়তো হয়েছে। আমার এলাকার লোক জানে, কিন্তু অনেকে হয়তো বিশ্বাস করবে না। সেখানে আমার এই পরিত্যক্ত জমিটাকে প্রস্তুত করতে গিয়ে আমার প্রায় 3.5 লক্ষ 4 লক্ষ টাকা খরচ হয়েছে। পেঁপের গাছ প্রতি কেমন খরচ পড়ছে, পেঁপের চারা কেনা সহ? লেবার সহকারে 500-এর অধিক খরচ হতে পারে, আরও বেশি হতে পারে একটা গাছ প্রতি এখন পর্যন্ত। আর আদাতে অনেকেই বলে 20 টাকায় করা লাগে বা 30 টাকায় করা লাগে। মিনিমাম আমি ধরতে পারি যে 50-60 টাকা, 50 থেকে 60 টাকা উপরে পড়তে পারে। আচ্ছা, তো এই যে পেঁপে লাগাইছেন, আদা লাগাইছেন, আপনার আসলে কাঙ্ক্ষিত আশা কি বা স্বপ্নটা কি? এখন তো ফলন পেঁপেতে মাশাআল্লাহ দেখতে পাচ্ছি, যদি ভালো ফলন আসে, যেহেতু আপনি পাকায় বিক্রি করবেন, গাছ প্রতি কেমন ফলন আশা করা যাচ্ছে? আসলে আমি এখন পর্যন্ত ওটা কল্পনা করিনি। আমার কল্পনাতে হলো পেঁপেটাতে যেন আমি লস না করি। আচ্ছা, পেঁপেটাতে যে ইনভেস্ট করেছি সেটা যেন উঠে আসে, সেটা উঠলেই যথেষ্ট। সেটা উঠলে যথেষ্ট। আদাতে ইনশাল্লাহ একটু হয়তো টাকা পাবো, আশা করা যায়। যে আদাটা লাগানো হয় ওটা আবার তুলে বিক্রি করা যায়, সেটা কি আপনি তুলেছেন? না ভাই, আমি ওটা তুলিনি। অনেকে আমাকে পরামর্শ দিয়েছিল। আমি নিজেও যখন কিনেছি ওই আদাটা আমি নিজে ভেঙে ফেলে দিয়ে ওনাকে দিয়ে আমি ভালো আদাটা নিয়ে এসেছি। তো আমি চিন্তা করলাম আমি যখন এই আদাটা তুলবো, আমার তো ওই আদাটা থাকতেইছে, অন্য কেউ যখন নেবে তখন ওই আদাটা ভেঙে দিয়ে আমাকে দিয়ে ভালো আদাটা, বীজ আদাটা নিয়ে যাবে। তখন ওটা আমার থাকলো, ওটা আমি বিক্রি করতে পারতেছি পরে। তো এখন আমার কষ্ট করার দরকার কি, রিস্ক একটা থেকেই যায়। মাটি প্রস্তুতের বিষয়গুলো জানছি। পরবর্তীতে যখন এই চারাটা অঙ্কুরিত হলো, গাছ আস্তে আস্তে বেড়ে উঠতেছিল, সেই সময় কোনো পোকামাকড়ের স্প্রে করতে হয়েছে কিনা, বা রোগের জন্য স্প্রে করতে হয়েছে কিনা, এইসব বিষয়ে যদি একটু। এইটাতে পরিচর্যা না করলে, প্রতি সপ্তাহে যদি আপনি পরিচর্যা না করেন, এটার কাঙ্ক্ষিত ফল আপনি পাবেন না। পোকার ওষুধ দিয়েছি, পচারির ওষুধ দিয়েছি, যেটাকে বাজারে অনেক ওষুধ পাওয়া যায়। ওই ওষুধগুলো আপনাকে মিনিমাম সপ্তাহে হোক 10 দিন পর কিংবা 12 দিন পর আপনাকে স্প্রে করতেই হবে। আবার পুরাটন দিতে হবে, একটু দানা 20টা গোড়ায় ছিটে দিতে হবে। পেঁপেতে কোনো স্প্রে করতে হয়েছে? পেঁপেতেও সবসময় স্প্রে করা। এই পোকানাশক
তারপরে হলো ফ্লোরা বলেন, তারপরে পচাড়ির ওষুধ আমি এই গোড়া একটু আলগা করে দিয়ে কালকেই দিয়েছি পচাড়ি। মাশাআল্লাহ। তো আমরা যেটা দেখছি যে বাংলাদেশে এই বস্তায় আদা চাষটা দিন দিন সম্প্রসারণ হচ্ছে এবং আমাদের দিনাজপুর রংপুরে প্রচুর পরিমাণে এই বছরে অনেক কৃষকরা এই বস্তায় আদা চাষ করছে। আপনি কি সম্ভাবনা দেখতেছেন আসলে এইভাবে চাষ করে একই জমিকে দুই ধরনের ফসল চাষের আওতায় নিয়ে এসে লাভবান হওয়া সম্ভব কিনা? অবশ্যই, এটা হলো মশলা জাতীয় একটা ফসল, আমাদের কিন্তু ইন্ডিয়া থেকে ব্যাপক পরিমাণে নিয়ে আসতে হয় এই বাংলাদেশের চাহিদা মেটাতে গেলে। কিন্তু এখন যদি আমরা এভাবে এগিয়ে আসি, আদাটা চাষ করি, তো আপনি বললেন শুধু কৃষক কিন্তু নয়, এখন ছাত্র বলেন, আবার বাড়িতে যারা মহিলা আছে, আমার দেখা দেখি এই গ্রামে হয়তো বা মিনিমাম 50 জন মহিলা বস্তায় আদা করছে, ছোটো মানে তাদের খাওয়ার জন্য বাসায় করছে। হ্যাঁ, তাদেরকে কিনতে হচ্ছে না, সারা বছর ওদুটুক দিয়ে চলে যাবে। একটা ফ্যামিলির জন্য 5 সদস্য একটা ফ্যামিলির জন্য কতটুকু আদার দরকার? অল্প একটু আদা হলে হয়ে যায়, তারা সেটা করে নিচ্ছে। তো আমি এখানে অনেক সম্ভাবনা দেখতেছি যে হয়তো এইভাবে চাষ করলে আমরা হয়তো রপ্তানি করতে পারবো ইনশাআল্লাহ ভবিষ্যতে। আরেকটা বিষয় বলবো, বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী আসলে আমাদের কৃষি সেক্টর এবং আমাদের দেশের সোনার যে মাটিটা রয়েছে, আমরা কিন্তু সেটাকে কাজে লাগিয়ে সংকট মোকাবেলায় কিন্তু একটা বড় ভূমিকা রাখতে পারি এবং এই জায়গাতে কিন্তু তরুণ সমাজরা অনেকটা এগিয়ে আসতে পারে এবং কৃষিকাজ করেও নিজের কর্মসংস্থান তৈরি, পাশাপাশি দেশের কৃষি অর্থনীতিতে একটা বড় ভূমিকা রাখতে পারে। এই জায়গা থেকে আপনার অভিমত? আমার অভিমত হলো, আমার দেশের বেকার জনসংখ্যাটা অনেক হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি আমার গ্রামে অনেক বেকার ঘুরে বেড়াইতো, অনেক ভবঘুরের মতো। এখন সবাই চিন্তা করতেছে কি একটা করা যায়। এরকম আমি হয়তো আমার গ্রামে আমি একাই করছি, অন্য একটা গ্রামে দেখা যাচ্ছে আরও ভালো করতেছে সে, তার দেখা দেখি সে আবার ওই গ্রামের লোকগুলো আবার উদ্বুদ্ধ হচ্ছে যে কি একটা করা যায়, ভাইয়ের মতো একটা কিছু করব। আর এইটাই হবে আমাদের দেশের কৃষি একটা বিপ্লব ইনশাল্লাহ। তো সুমন ভাই, এই আদা চাষ, আপনার অ্যাগ্রো ফার্মিং রয়েছে, পেঁপে চাষ করছেন, আসলে কৃষিতে আগামীতে কি করার স্বপ্ন রয়েছে, কি করতে চান? আসলে ওই যে বললাম, আমি আপাতত ভবিষ্যতে চিন্তা করিনি। যদি এইবার আমি বস্তাপুর টার্গেট আছে, যদি 1 কেজি করতে পারি, আদাটা যদি আসে 1 কেজি, আল্লাহ যদি রহমত করে, তাহলে পরের বার আমার চিন্তা ভাবনা আছে 1 লাখ বস্তা করার। আল্লাহ সব কিছু ঠিক রাখে, আমি যদি এরকমই থাকি ইনশাআল্লাহ। সুমন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই আজকে প্রচণ্ড তাপ, এর মাঝে আপনি আমাদের সময় দিলেন এবং আজকের এই প্রোগ্রামের মাধ্যমে অনেক কৃষকরা হয়তো অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবে আমি বিশ্বাস করি এবং অনেকরাই এটি দেখে উৎসাহ পাবে পরবর্তীতে আদা চাষের। সর্বোপরি আপনার কৃষি চাষ, আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক বন্ধুরা, কথা বললাম উদ্যোক্তা সুমন ভাইয়ের সঙ্গে, তার আদা চাষ এবং পেঁপে চাষের বিভিন্ন বিষয় জানার চেষ্টা করছি। তিনি এখানে যে প্রযুক্তিগত বিষয়গুলো অ্যাপ্লাই করেছেন, বস্তা সংগ্রহ করে সেখানে মাটি দিয়ে পর্যাপ্ত পরিমাণে জৈব সার ব্যবহার করে তিনি এখানে আদা লাগিয়েছেন এবং এই পেঁপে লাগানোর ক্ষেত্রেও যদিও এটা লাল মাটি, তিনি এই মাটিটা ভরাট করেছেন, যার কারণে তিনি গর্ত করে পর্যাপ্ত মাটি এবং জৈব সার দিয়েছেন। ফলে পেঁপের গাছের গ্রোথ আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং ফলনও খুব সুন্দর আসছে। আশা করা যাচ্ছে ইনশাল্লাহ এখান থেকে তিনি ভালো প্রফিট পাবেন। দর্শক, এই ছিল সুমন ভাইয়ের আদা এবং পেঁপে চাষ নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।